চিতৌষী আর.এম. উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসরুম সারাশি চাতুর। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচয়: আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক গণিত, চিতৌষী আর.এম. উচ্চ বিদ্যালয় সারাশি চাঁদপুর। অষ্টম শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় 1, পাঠ শিরোনাম প্যাটার্ন। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা প্যাটার্ন কী তা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে, মৌলিক সংখ্যা কী তা ব্যাখ্যা করতে পারবে, ফিবোনাক্সি সংখ্যা ব্যাখ্যা করতে পারবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। করোনা ভাইরাসের পরিস্থিতির মধ্যে দিয়ে পাঠদান কার্যক্রম দীর্ঘদিন ব্যাহত হওয়ায় আমরা এই অনলাইন কার্যক্রমের ক্লাসের আয়োজন করেছি। আজকের ক্লাস আমাদের শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় 1, লেকচার 1। দেখো শিক্ষার্থীবৃন্দু, এখানে 1, 2, 3, 4 ডট ডট, আবার এখানে লেখো 5, 2, 4, 6, 8 ডট ডট। দেখো তোমরা এখানে এগুলি দেখে তোমাদের কাছে কি মনে হয়? এইভাবে আরো থাকবে। তাহলে দেখো আমি এখানে লিখেছি 1, 2, 3, 4। এখানে দেখো সংখ্যাগুলো প্রতিপদ 1 করে বৃদ্ধি পাচ্ছে। এখানে 2, 4, 6, 8 ডট ডট, এখানে প্রতিপদে 2 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো এখানে জ্যামিতি দেওয়া হয়েছে ত্রিভুজ, একটি ত্রিভুজ, এই চিত্রে 2টি ত্রিভুজ, এই চিত্রে 3টি ত্রিভুজ, এভাবে বৃদ্ধি পেতে থাকবে ত্রিভুজ সংখ্যা। তোমরা কি এই সবগুলার মধ্যে একটি নির্দিষ্ট মিল আছে? সবগুলা তিনটা রাশির মধ্যে, যে তিনটা রাশির মধ্যে নির্দিষ্ট একটা মিল আছে, তিনটা অনুক্রম, এর মধ্যে একটি মিল আছে। সেই মিলটা কি তোমরা কি বলতে পারবে কেউ? সেই মিলটাকে কি বলবো আমরা? হ্যাঁ, রাইট, আমরা প্যাটার্ন বলবো। সেগুলো কি বলবো আমরা? প্যাটার্ন। তাহলে প্যাটার্ন কি বলতে পারো কেউ? কোনো কিছুর সুনির্ধারিত কাঠামোকে আমরা প্যাটার্ন বলবো। বুঝতে পারছো? সেই কাঠামো হতে পারে গাণিতিক অথবা জ্যামিতিক বা আরও অন্যান্য অনেক কিছু আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্যাটার্ন। কেমন? তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হলো প্যাটার্ন। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, আমাদের আজকের পাঠ শিরোনাম হলো প্যাটার্ন। তাহলে প্যাটার্ন কি সংজ্ঞাটা লিখে নে সবাই। প্যাটার্ন কোনো কিছুর সুনির্দিষ্ট কাঠামোকে প্যাটার্ন বলে। যেমন 1, 4, 7, 10 ডট ডট একটি সংখ্যা প্যাটার্ন অথবা গাণিতিক প্যাটার্ন। কেমন? এবং এখানে একটা দেখো আয়তক্ষেত্র, এখানে 2টা আয়তক্ষেত্র, এখানে 3টা আয়তক্ষেত্র ডট ডট, ইহা একটি জ্যামিতিক প্যাটার্ন। বুঝতে পারছো? দেখো এখানে একটা একটা করে আয়তক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে, আর এখানে সংখ্যা করে 3 করে বৃদ্ধি পাচ্ছে প্রতিপদে। কেমন? তাহলে আমরা কি বুঝতে পারলাম? 2টা প্যাটার্ন, একটা হলো সাংখ্যিক প্যাটার্ন বা গাণিতিক প্যাটার্ন, আর দেওয়া হলো এখানে জ্যামিতিক প্যাটার্ন। এরপরে একটা সংখ্যা দেখো, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হলো 1-এর চেয়ে বড়। মৌলিক সংখ্যা হলো 1-এর চেয়ে বড় যেসব সংখ্যায় 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে তোমরা সংখ্যাটা লিখে নাও। মৌলিক সংখ্যা 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো মৌলিক সংখ্যা।
যেমন 2, 3, 5, 7 ডট ডট ইত্যাদি। এভাবে অসংখ্য মৌলিক সংখ্যা আছে। দেখো 1, 2 এর কোনো 2 এবং 2 এর গুণনীয়ক 2 একে 2 ছাড়া আর কেউ নেই, 1 এবং 2 নিজেই। 3 এর গুণনীয়ক 3 একে 3 ছাড়া আর কিছু পাবা না, এবং 5 এর গুণনীয়ক এখানে 5 একে 5, আর 7 এর গুণনীয়ক 7 একে 7, এছাড়া আর কোনো গুণনীয়ক নেই। তার মানে 1 ও ওই সংখ্যা নিজেই। এই জন্য বলা হয়েছে যেসব সংখ্যার 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলবো। কেমন? এরপরে একটা সংখ্যা দিচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যা হলো যে ফিবোনাক্কি সংখ্যা লিখে নাও 0, 1, 1, 2, 3, 5, 8, 13 ডট ডট সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। দেখো এখানে সংখ্যাগুলো একটা মিল, প্রত্যেকটা পদের সাথে একটা পদের একটি রিলেশন আছে, সম্পর্ক আছে। দেখো সম্পর্কটা কি? প্রথম দুটি পদ 0, 0 আর 1 যোগ করলে যোগফল 1, পরের পদ পাওয়া যায়। দেখো এই দুইটা পদ আবার যোগ করো, 1 যোগ 1 কত হলো 2, এর পরের পদ 2 এর সাথে এর 1 যোগ করার কথা হয় 3, 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে এর আগের পদ 3 যোগ করলে 8, 8 এর সাথে এর আগের পদ 5 যোগ করলে 13। তার মানে কি ফিবোনাক্কি সংখ্যা সেই সংখ্যা যাহার পূর্বের দুটি সংখ্যাকে যোগ করলে পরের পদ পাওয়া যায়। বুঝতে পারছো? এটি হলো ফিবোনাক্কি সংখ্যা। তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারি। দেখো এই দুটি যোগ করলে এটা পাওয়া যায়, আবার এই দুইটা যোগ করলে এই সংখ্যাটা পাওয়া যায়। কেমন? আবার এই দুটো যোগ করলে আবার এই সংখ্যাটা পাওয়া যায়, এই দুটো যোগ করলে আবার এই সংখ্যাটা পাওয়া যায়, এই দুটো যোগ করলে এই সংখ্যাটা পাওয়া যায়। তাহলে এটাই হলো আমাদের কি ফিবোনাক্কি সংখ্যা। বুঝতে পারছো সবাই? তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, যাহা গণিতবিদ ইরাটোস্থেনিস একটি সাকনির সাহায্যে নির্ণয় করেছেন অত্যন্ত সহজভাবে। তাহলে আমরা দেখো 1 থেকে 100 পর্যন্ত ইরাটোস্থেনিস সাকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করেন। কে? ইরাটোস্থেনিস। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটা চার্ট লিখো, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখে একটি চার্ট তৈরি করো এইভাবে। করেছো? তাহলে দেখো এখন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি বলতে পারো? হ্যাঁ, 2। তাহলে 2 যদি সবচাইতে ছোট মৌলিক সংখ্যা হয় তাহলে 2 তার পূর্বে 1 সংখ্যাটি হলো সহমৌলিক সংখ্যা। 1 সংখ্যাটি হলো সহমৌলিক সংখ্যা, তাহলে 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। সেক্ষেত্রে 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তাহলে 2 এর গুণিতক কোনগুলো আমরা কি বলতে পারি? হ্যাঁ, 2 নামটা পরে যে ফলগুলো পাওয়া যায় ওগুলো হলো 2 এর গুণিতক। তাহলে আমরা 2 এর গুণিতক এই চার্ট থেকে কেটে দিই। দেখো 2 মৌলিক সংখ্যা হলে তার গুণিতক হলো 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52, 54, 56, 58, 60, 62, 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98, 100। তাহলে আমরা কি করলাম এখন বলো তো? 2 এর গুণিতক 2 এর গুণিতকগুলো এই চার্ট থেকে আমরা কেটে দিছি। কেমন? এরপরে মৌলিক সংখ্যাটা কি বলো তো? 3। 3 হলো মৌলিক সংখ্যা। তাহলে 3 এর গুণিতকগুলো এই চার্ট থেকে কেটে দিতে হবে। তাহলে আমরা কেটে দেই। 3 এর গুণিতক হলো 6, 9, 12।
এগুলো যেগুলো আগে কাটা গেছে ওগুলো কাটা লাগবে না। 12, হ্যাঁ, 15, 18, 21, 24, 27, 30, 33, 36, 39, 42, 45, 48, 51, 54, 57, 60, 63, 66, 69, 72, 75, 78, 81, 84, 87, 90, 93, 96, 99। তাহলে আমরা এখন কেটে দিলাম 3-এর গুণিতক সংখ্যাগুলো। কেমন? এই ক্ষেত্রে দেখো আমরা এরপরে মৌলিক সংখ্যাটা হলো 5, 4 কাটা গেছে, তাহলে 5টা হলো মৌলিক সংখ্যা। তাহলে 5-এর গুণিতকগুলো আমরা কেটে দেব এখন। তাহলে 5-এর গুণিতক 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90, 95, 100। কেমন? এই ক্ষেত্রে দেখো আর মৌলিক সংখ্যা কোনটা থাকে? 6 গেছে, কাটা গেছে 7 মৌলিক সংখ্যা। তাহলে 7-এর গুণিতক কি হবে? 7-এর গুণিতকগুলো কেটে দেবো একইভাবে। 7, 14, 21, 28, 35, এরপরে 42, 49, 49 পরে 56, 63, 70। কেমন? এরপরে 77, 84, 77, 84, তাহলে কত হবে? 91, এরপরে 98। তাহলে এগুলো ছিল 7-এর গুণিতক। তাহলে আমরা এই চার্ট থেকে কেটে দিয়েছি। কেমন? দেখো আমাদের আর কোনো সংখ্যা নাই, দশকের ঘরে আর কোনো সংখ্যা নাই, মানে আর বাকি যেই সংখ্যাগুলো চার্টের মধ্যে আছে কাটা যায় নাই, ওই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা। ইরাটোসিনিস এইভাবে ছাঁকনি প্রক্রিয়ার সাহায্যে দেখো ওই যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোই কি ছাঁকনি মানে টেবিলের মধ্যে রয়ে গেছে আর বাকি সব কাটা চলে গেছে। কেমন? তাহলে সেক্ষেত্রে আমরা দেখো কত কত আছে এখানে, 2, 3, 5, 7, 4টি মৌলিক সংখ্যা আছে দশকের ঘরে, 1 থেকে 10 এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা। এবং দশকের ঘরে, আচ্ছা 20-এর ঘরে আছে 11, 13, 17, 19, এখানেও 4টি। এরপরে আছে 30-এর ঘরে আছে 23, 29, 2টি। 41-এর ঘরে আছে 31 আছে, 37 আছে 2টি। 50-এর ঘরে 41, 43, 47, 3টি। 60-এর ঘরে আছে 53, 59, 2টি। 70-এর ঘরে 61, 67, 2টি। 71, 73, 79, 3টি। এখানে আছে 83, 89, 2টি। আর 100-এর ঘরে আছে 97, 1টি। তাহলে দেখো এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যাগুলো আমরা প্রত্যেকটা 10 ভিত্তিক, দশকের ঘরে, 20-এর ঘরে, 30-এর ঘরে, 40-এর ঘরে, 50-এর ঘরে, 60-এর ঘরে, 70-এর ঘরে, 80-এর ঘরে, 90-এর ঘরে, 100-এর ঘরে, কেমন? ঠিক আছে? তাহলে সবগুলো আমরা যোগ করলে দেখি কয়টা পাবো? 25টি। তাহলে আমরা সিদ্ধান্ত দিতে পারি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। কেমন? এখন তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন এমসিকিউ প্রশ্নতে আসে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত কয়টি? তাহলে 25টি। যদি ভেঙে দেওয়া হয় 1 থেকে 50 পর্যন্ত কয়টি? তাহলে যোগ করতে হবে। সংক্ষেপে মনে রাখার জন্য আমি একটি টেকনিক অ্যাপ্লাই করছি, দেখো এখানে। এটি মোবাইল নম্বরের মতো করে মনে রাখতে পারো। সেটা হলো 4422 322 321। আমরা মোবাইল নাম্বার যেভাবে মনে রাখি, আমার মনে হয় 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মোবাইল নাম্বারের মতো মনে রাখলেই সুবিধা হবে এমসিকিউ আনসার করার জন্য। 4422 322 321। সেক্ষেত্রে কেন এভাবে দেওয়া হয়েছে দেখো, যদি বলে 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তাহলে তুমি 3টা করে যোগ করে দিবে। ঠিক আছে? তাহলে 4 4 8, 8 আর 2 10টি। কেমন? যদি বলে 50 পর্যন্ত কয়টি, তাহলে 4 4 8, 9, 10, 11, 12, 12 3 15টি। কেমন? যদি বলে এরকম তোমাকে বলে ওই ধরো 30 থেকে, যদি তোমাকে বলে যদি 30 থেকে, তোমার 20, 30,
30 থেকে 70 পর্যন্ত কয়টি? এই যেখানে, তাহলে যোগ করে দেয় সংখ্যাগুলা। 4 4 1 3 7 7 4 11, কেমন? তাহলে 11টি। তাহলে এইভাবে তোমাকে যেভাবেই বলা প্রশ্নের এমসিকিউতে নির্দেশনা থাকুক না কেন, তুমি বের করতে পারবে শুধু এই টেকনিকে, অর্থাৎ মোবাইল নাম্বারের মতো করে 10টি মৌলিক সংখ্যা 25টি মৌলিক সংখ্যা মুখস্থ করার জন্য, অর্থাৎ 10টা ডিজিট এখানে মোবাইল নাম্বারের মতো করে আমরা মনে রাখতে পারি। এইভাবেই আমরা কি মৌলিক সংখ্যার এমসিকিউগুলোকে আনসার করতে পারবো, কেমন? তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা আজ পাঠ্য বইয়ের অনুশীলনী প্রথম অধ্যায়ের পাঠ্য বইয়ের 10 নং সৃজনশীল প্রশ্নটা দেখো তোমরা। আমরা দেখি, আমি এখানে লিখেছি দেখো, দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। দেখো এখানে এই জ্যামিতিক আকৃতিটা কিসের বলতে পারো? ত্রিভুজের। তাহলে এখানে একটি ত্রিভুজ, প্রথম চিত্র, কেমন? এখানে দেখো কয়টি ত্রিভুজ আছে বলতে পারো? 2টি, থ্যাংক ইউ। তাহলে 2টি ত্রিভুজ আছে, তাহলে এটা দ্বিতীয় চিত্র। এখানে কয়টি ত্রিভুজ? 3টি, হ্যাঁ ধন্যবাদ, সবাই পারছো তোমরা। তাহলে এখানে 3টি ত্রিভুজ, তৃতীয় চিত্র। দেখো এখানে প্রথম চিত্রে একটা ত্রিভুজ, দ্বিতীয় চিত্রে 2টি ত্রিভুজ এবং তৃতীয় চিত্রে 3টি ত্রিভুজ আছে। তাহলে ইহা একটি জ্যামিতিক প্যাটার্ন, আমরা বুঝতে পারছি, কেমন? ইহা একটি জ্যামিতিক প্যাটার্ন। তাহলে দেখো প্রশ্ন ক কি বলছে, চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। প্রশ্ন বুঝতে পারছো সবাই? দেখো চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। আমার কি চতুর্থ চিত্র কি এখানে আছে দেওয়া? নাই। তাহলে আমরা চতুর্থ চিত্রে আঁকতে হবে। তাহলে আমরা দেখো সলিউশন করে এটা, চতুর্থ চতুর্থ প্যাটার্ন, চতুর্থ প্যাটার্নটি হবে কি হবে? দেখো তো, চতুর্থ প্যাটার্নটি হবে কয়টি ত্রিভুজ আঁকতে হবে সাথে? একটি ত্রিভুজ, তারপরে দুইটি, তারপরে 3টি, তারপরে 4টি ত্রিভুজ আঁকতে হবে। তাহলে এখানে কয়টি ত্রিভুজ আছে? 4টি, কেমন? তাহলে এই চতুর্থ চিত্রে 4টি ত্রিভুজ, চতুর্থ প্যাটার্নটা আমরা লিখলাম, কেমন? কয়টি? আমার প্রশ্নে বের করতে বলছে কয়টি, আমার প্রশ্নে বের করতে বলছে কি কয়টি কাঠির সংখ্যা বের করো, মানে কয়টি কাঠি লাগবে, তাই না? তাহলে আমরা এবার গণি, চিত্র থেকে আমরা কি পাই? চিত্র থেকে দেখা যায়, চতুর্থ কাঠির সংখ্যা, চতুর্থ কি প্যাটার্নে কাঠির সংখ্যা কয়টা হবে বলো তো? দেখা যায় যে চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা কয়টি বলতো? গণ, 1 2 3 4 5 6 7 8 9, 9টি কাঠি বার হয়েছে। কথাটা বুঝতে পারছো? কয়টি লাগছে কাঠি? 9টি নাকি? তাহলে কয়টি কাঠি লাগবে বলছে? চতুর্থ কাঠির সংখ্যা বের করো। তাহলে আমরা চতুর্থ চিত্রে দেখা যায় যে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হলো 9টি, কেমন? তাহলে আমরা চতুর্থ চিত্রটা আগে এঁকে নেব, পরে কাঠির সংখ্যা চিত্র থেকে গণনা করে নেব, কেমন? তাহলে সেই ক্ষেত্রে আমাদের একদম ক নং প্রশ্নটা সলিউশন শেষ হয়ে গেল এখানে, কেমন? পারো না তোমরা? তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা 10 নংয়ের ক নাম্বারটা সলিউশন শেষ করে এখন খ নাম্বার প্রশ্নটা দেখো। খ নাম্বার, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো, কেমন? তবে প্যাটার্নের পরবর্তী সংখ্যা আমরা কি বের করব সেটা ব্যাখ্যা করে দিতে বলছে আমাদেরকে, না কেমন? তাহলে আমরা লিখব প্রদত্ত প্যাটার্নের কি দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা, প্যাটার্নের দিয়াশলাইয়ের
কাঠির প্যাটার্নটি কি দিয়ে ধরেছি, দিয়াশলাই দিয়ে, কেমন, দিয়াশলের কাঠির সংখ্যার তালিকা। দেখো তো এখানে কয়টা কাঠি আছে, প্রথম চিত্রে 1 2 3, তিনটি কাঠি, কেমন, পরবর্তী চিত্রে 3 4 5, পাঁচটি কাঠি, এর পরবর্তী চিত্রে 3 4 5, এর পরবর্তী চিত্রে 5 6 7টি কাঠি, কেমন। তাহলে এইভাবে আরো থাকবে, কেমন, যদি ইয়া থাকতো। তাহলে দেখো এই কাঠিগুলোর এটা পাশাপাশি দুই পদের পার্থক্যটা কি হবে দেখো তো, 5 থেকে 3 বিয়োগ করলে 2, আবার এখানে 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য। সুতরাং কি প্রতিবার পার্থক্য কত, প্রতিবারে প্রতি ক্ষেত্রে পার্থক্য 2, প্রতি ক্ষেত্রে বা প্রতিবার পার্থক্য 2, প্রতি ক্ষেত্রে পার্থক্য 2 লিখলেও হবে, আবার প্রতিবার পার্থক্য 2 লিখলেও হবে, বুঝতে পারছো তোমরা। তাহলে সেই ক্ষেত্রে প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কি হবে, দেখো তো আমরা কি মিল পাইছি এখানে, প্যাটার্নের প্রথম পদের সাথে পার্থক্য 2 যোগ করলে হয় দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে পার্থক্য 2 যোগ করলে হয় তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদের সাথে আমরা পার্থক্য 2 যোগ করে দিলে আমরা চতুর্থ পদ পেয়ে যাবো, কেমন। সুতরাং প্যাটার্নের পরবর্তী, আমার কি বের করতে বলছে প্রশ্নে, প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে, পরবর্তী সংখ্যাটি, কেমন, প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি আমরা বের করব। সুতরাং প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কি হবে বলতো, এখানে 7, তার সাথে কি শেষ পদটা হলো 7, তার সাথে 2 যোগ করলে কি পার্থক্য 2 যোগ করলে কি পাওয়া যাবে, পরবর্তী প্যাটার্নের কাঠির সংখ্যা পাওয়া যাবে। কতটা বুঝতে পারছো, আমার মনে হয়। দেখো প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে, পরবর্তী সংখ্যাটি আমরা কি বের করতে পারছি, কত নয়, তাহলে সুতরাং প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি উপরে বর্ণিত কি বর্ণনা থেকে বের করা নির্ণয় করা যায়। সুতরাং প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি উপরের বর্ণনা অনুসারে বের করা যায়, বের করা যায়, কেমন, এতটুকু লিখলে শেষ। কারণ আমাদেরকে বের করতে বলছে প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কিভাবে আমরা বের করব, সেটা আমরা এই কৌশলে অ্যাপ্লাই করে আমরা কি প্যাটার্নের পরবর্তী সংখ্যা বের করব। তাহলে 2 নম্বর খ নাম্বার প্রশ্ন সমাপ্ত হলো। এরপরে দেখো গ নাম্বার, তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা পরের প্রশ্ন গ নাম্বার প্রশ্নটা কি বলছে, শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলের কাঠির প্রয়োজন। শততম প্যাটার্ন অর্থাৎ 100তম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশল লাগবে সেটা বের করতে হবে এই গ নাম্বার প্রশ্নে, কেমন। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব কিন্তু দেখো প্রদত্ত প্যাটার্নের কাঠিগুলোর সংখ্যার তালিকা। দিয়াশলাইয়ের প্রদত্ত প্যাটার্নের দিয়াশলাইয়ের কাঠির সংখ্যার তালিকাটা আমরা নিজে লিখব, তালিকা, কেমন, সমান সমান। তাহলে কত দেখো তো, প্রথম চিত্রে দিয়াশলাইয়ের কাঠ সংখ্যা 3, দ্বিতীয় চিত্রে 5, তৃতীয় চিত্রে 7, এভাবে আরো থাকবে, কেমন। পার্থক্যটা কত দাঁড়ায় দেখো তো, পার্থক্যটা দাঁড়ায় 2 এবং 2, দেখো। সুতরাং প্যাটার্নের প্রথম পদ, প্যাটার্নের প্রথম পদটা কি দেখো তো কত, 3,
প্যাটার্নের প্রথম পদটা হলো 3। সেই ক্ষেত্রে দেখো 3কে আমরা কিভাবে স্ট্রাকচারালি লিখতে পারি, দেখো পার্থক্যটা আমরা কত পাইছি, দেখো প্রতিবার পার্থক্য 2, তাহলে দেখো 3কে আমরা লিখি 2, পার্থক্যটা আমরা নিয়ে নিলাম কেমন, এরপর কততম পদ প্রথম, তাহলে গুণ এই প্রথম 1তম পদ 1 দ্বারা গুণ করো, ঠিক আছে। তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো এখানে 2 একে 2, আবার 3 করতে আমাদের আরো কত প্রয়োজন, 1 প্রয়োজন, আরো 1 লাগবে, তাহলে সে একটা যোগ করে দেবো, তাহলে হয়েছে। তাহলে আমি দেখো প্রথম চিত্রের কাঠির সংখ্যা 3, সেটাকে আমি লিখলাম 2, পার্থক্য 2 দ্বারা গুণ করে পদ সংখ্যা, পার্থক্যকে পদ সংখ্যা দ্বারা 2 গুণ করে যে যাহা পাওয়া যায় তা 3, যাহা 3 থেকে 1 কম, তাহলে একটা যোগ করে দিচ্ছি কেমন। এবার লেখো প্যাটার্নের দ্বিতীয় পদ কত আছে 5। আচ্ছা 5কে আমরা লিখি পার্থক্য কত এখানে 2, তাহলে গুণ কততম পদ, দ্বিতীয় 2তম পদ, তাহলে 2 দুগুণ কত হলো 4, আর 5 থেকে কত দরকার 1। এবার দেখো প্যাটার্নের তৃতীয় পদ কত 7, তাহলে আমি কিভাবে লিখবো, পার্থক্যটা কত আমার 2 লিখলাম, তাহলে সেই ক্ষেত্রে পার্থক্য 2 এখানে কততম পদ, তৃতীয় পদ, তাহলে 3 দ্বারা গুণ করো পার্থক্যকে পদ সংখ্যা দ্বারা গুণ, কেমন, পার্থক্যকে আমরা কি করব পদ সংখ্যা গুণ করলে যদি বেশি হয়ে যায় বিয়োগ করে দেবো, আর কম হলে যোগ করে দেবো কেমন। তাহলে দেখো 3 দুগুণে 6 কম হয়েছে, তাহলে আর 1 হলে 7 হবে। দেখো এগুলো সব একটা নিয়ম ফলো করছে, দেখো পার্থক্যকে পদ সংখ্যা দ্বারা গুণ করে 1 প্রতিবারে যোগ হয়েছে। তাহলে দেখো আমরা যদি এভাবে কি করতে পারি, একইভাবে সকল পদ বের করতে পারি কেমন। তাহলে আমরা একইভাবে লিখতে পারি, একইভাবে প্যাটার্নের কতম পদ, তাহলে আমরা কি লিখতে পারবো, পার্থক্য হলো 2, তার পদ সংখ্যা এখানে ক, তার গুণ করব, তার সাথে কত যোগ করছে তারা 1, তাহলে 1 যোগ করে দিলাম সমান কি দাঁড়ালো 2 ক যোগ 1। তোমরা কি বুঝতে পারছো। তাহলে আমরা দেখো এই প্যাটার্নের কি সংখ্যাগুলোর তালিকাকে একটি সাধারণ পদ দ্বারা প্রকাশ করছি। এটা হলো প্যাটার্নটির কতম পদ, মানে 2 ক যোগ 1। এই ক্ষেত্রে আমরা বের করলাম কি এই প্যাটার্নের সাধারণ পদ, কতম পদ হলো সাধারণ পদ 2 ক যোগ 1, ঠিক আছে। ইহা একটি বীজগাণিতীয় রাশি, ইহা একটি কি বীজগাণিতীয় রাশি কেমন, ইহা একটি বীজগাণিতিক রাশি বা সাধারণ পদ এই প্যাটার্নের। কিন্তু আমাকে বের করতে বলছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়ে সরে রাখবে, শততম পদ প্যাটার্ন। তাহলে আমরা কিন্তু প্যাটার্নটি সাধারণ পদ বের করে ফেলছি কেমন। এই ক্ষেত্রে দেখো আমরা এই অংশে লিখি কেমন, এই ক্ষেত্রে আমরা এই অংশে লিখি, এই অংশে আমরা লিখবো এখন কি ইহা এই কতম পদটাই হবে 2 ক যোগ 1তম পদটাই হবে ইহার এই কতম পদ অর্থাৎ 2 ক যোগ 1তম পদ হবে ইহার কতম, কি ইহার প্যাটার্নের সাধারণ পদ, ইহাই হলো প্যাটার্নের সাধারণ পদ বা অথবা বীজ গাণিতিক বা গণিতীয়, বীজ গণিতীয় বা গাণিতিক বা গণিতীয় রাশি। বুঝতে পারছো। তাহলে আমরা দেখো প্যাটার্নের সংখ্যা তালিকা থেকে সাধারণ পদ বা বীজগণিত রাশি প্রথম তৈরি করব, এরপরে তোমরা শততম প্যাটার্ন তৈরি করতে পারবো। সুতরাং আমরা এবার লিখে ফেলি শততম, সুতরাং প্যাটার্নের কততম, শততম মানে কত 100, শততম মানে কত 100তম পদ কি হবে বলতে পারো। দেখো তো আমরা কতম পদ যদি 2 ক গুণ
2 গুণ ক যোগ 1 হয়, তাহলে 2 ক যোগ 1 হয়, ক যোগ 1 হয়, তাহলে এক্ষেত্রে আমরা কয়ের স্থলে 100 বসাইছি, তাহলে প্যাটার্নের শতকতম পদ বা 100তম পদ সমান কত হবে? 2 গুণ ক যোগ 1, অর্থাৎ 2 গুণ কত? 100 যোগ 1, কেমন? তাহলে সমান 200 কে 200 যোগ 1 সমান কত থাকে? 201। তাহলে সুতরাং আমরা লিখিনি এবার শততম প্যাটার্ন তৈরিতে, সুতরাং শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশালী কাঠির প্রয়োজন? তৈরিতে কত? 201টি দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন। বুঝতে পারছো? তাহলে শততম প্যাটার্ন তৈরিতে আমরা কতটি কাঠির প্রয়োজন হয়েছে? 201টি কাঠির প্রয়োজন হয়েছে, কেমন? তাহলে এই হলো তোমাদের এই 10 নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা এইভাবেই করবা, কেমন? একইভাবে বা এই নিয়মে তোমরা কি বুঝতে পারছো সবাই? তাহলে এই নিয়মে তোমাদের বাড়ি কাজ লিখে নাও, একটা বাড়ি কাজ দিচ্ছি, সেটা হলো 9 নম্বর প্রশ্নটা তোমরা করে দিবা, কেমন? 9 নম্বর প্রশ্নটা করে নেবা বাড়ি কাজ, কেমন? তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাড়ির কাজ পাঠ্য বইয়ের 9 নং সৃজনশীল করবার পর ছবি তুলে পাঠিয়ে দাও ইমো এবং ইমেল নাম্বারে। আজকের ক্লাসটি সম্পূর্ণভাবে করার জন্য সবাইকে ধন্যবাদ।